আমি সরাসরি মাননীয়াকে প্রশ্ন করতে চাই, আপনার মতো ধপ্পাবাজ মিথ্যেবাদী প্রথম দফায় তো 93% ছাড়িয়ে পরের দফায় এর থেকে কম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে একটা কথা বলি যে এই ভোটে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে একটা বাইপোলার চরিত্র এসে গেছে, সেটা কিন্তু সাধারণ মানুষ থেকে ধরে সবাই বুঝতে পারছে। আমি প্রথম থেকে তোমার দুটো প্রশ্ন এলো এখানে, দুটো কিন্তু আলাদা আলাদা চরিত্র এবং আলাদা আলাদা ব্যাখ্যা। আমি দ্বিতীয় প্রশ্নটার আগে বলি যে গতকাল মানে দ্বিতীয় বা শেষ চরণের প্রাক্কালে কেন এই ধরনের ব্যাপারগুলো হলো। তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো কারা ভায়োলেন্স তৈরি করতে চাইছে। তুমি পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করো, সাধারণ মানুষও বুঝতে পারছে। কিছু কিছু জায়গায় তো নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই, যেটা আরামবাগের ক্ষেত্রে মানে পুলিশের রিপোর্টও তাই। এবং আশ্চর্য হচ্ছে এই যে জগদ্দল বলো এবং বিভিন্ন জায়গায় মানুষকে যে বুথে যাওয়ার আগেই মহল্লায় মহল্লায় টেরোরাইজ করার যে তৃণমূলী কায়দা আগের আগের নির্বাচনগুলোতে হয়েছে, সেটা এবারে নির্বাচন কমিশন প্রথম থেকেই ঘোষিত নীতি যে তারা এটা করতে দেবে না, এবং তার জন্য যা যা ব্যবস্থা নিয়েছে তাতে এই গতকাল থেকে যে বিক্ষিপ্ত দুটো একটা ঘটনা ঘটেছে সেগুলোকে সংঘর্ষ বলা হচ্ছে। সংঘর্ষ ঠিক নয়, একতরফা ভাবে তারা এটা করতে গিয়েছিল এবং প্রশাসন সেখানে বাধা দিয়েছে। এটা খুব স্বাভাবিক। যেমন আমাদের একজন স্বঘোষিত নেতা তিনি তৃণমূলের হয়ে বলছেন যে আমি সব জায়গায় হাজির থাকবো, আমি বলছি আমি দেখে নেব। তিনি বংশ পরম্পরায় তার মানে বংশের তিনি উত্তরাধিকারী হতে পারেন, কিন্তু ভারতীয় গণতন্ত্রে তিনি কে? লোকসভার একজন সদস্য, ওই 546টা সদস্যের মধ্যে একজন। তিনি আমি করব, আমি দেখে নেব, এই যে একটা স্বৈরতন্ত্রী ভাব, সেটা তার দল এবং প্রশাসনে তাদের যে দলীয় মানে কি বলবো চাকর বাকর হিসেবে দেখানো বিভিন্ন প্রশাসনের ব্যক্তিত্বের মধ্যে এসে গেছিল। সেটা কিন্তু এবারের নির্বাচনে প্রথম দফার এত বেশি সংখ্যক মানুষের ভোটদান, একটা জিনিস লক্ষ্য করতে হবে। ওদের একটা ধারণা ছিল যে একটা বিশেষ সম্প্রদায় পশ্চিমবঙ্গে, তাদের সেই সম্প্রদায়ের ওপরে একচেটিয়া অধিকার, ওরা যা বলে দেবে, ওই বংশের উত্তরাধিকারী এবং বংশের বর্তমান নেত্রী তিনি যা বলে দেবেন সবাই গরু ছাগলের মতো গিয়ে সেই কাজটি করবে। এখন কিন্তু 15 বছরের তাদের রাজত্বে মানুষ বুঝতে শিখেছে। আরেকটা জিনিস উনি করেছেন, এই বিশেষ সম্প্রদায়কে তোষণের নামে হল্লাম খুল্লা তারা যে মানে কি বলবো হিংসা, দুর্নীতি, অত্যাচার এগুলোকে বাড়িয়ে তুলেছেন, তার জন্য অন্য সম্প্রদায় তারা এখন বাঁচার রাস্তা খুঁজছে। এটা কিন্তু গণতান্ত্রিক অধিকার, কোনো সম্প্রদায়গত নয়, এবং সম্প্রদায়গত ভাবে ভোট হয় না। কিন্তু একটা সম্প্রদায় আমার সম্পত্তি এবং সেটা পাবলিকলি ডিক্লেয়ার করা এবং সেই সম্প্রদায়ের বিভিন্ন নেতারা গিয়ে লোকের বাড়িতে শাসানো, এগুলোকে আটকানোর জন্য অন্য সম্প্রদায় কিন্তু সংঘবদ্ধ হচ্ছে। একটা কথা তো ঠিক যে বছরের পর বছর যে দল ক্ষমতায় আছে তাতে সাধারণ মানুষের অর্থনৈতিক থেকে ধরে সমস্ত জায়গায় স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান, এমনকি সাধারণভাবে নারী সুরক্ষার ব্যাপারটা, সেগুলো পশ্চিমবঙ্গে অত্যন্ত নিম্ন জায়গায় চলে গেছে। আমি এখন ওই টিভির যে ইন্টারভিউ হয় দেখি না, ওই দলের লোকেরা যখনই টিভিতে বসে কোনো বিরোধী অন্য দলের কেউ যদি কোনো বক্তা বা সঞ্চালক যদি বলেন যে অমুক জায়গায় যে নারীর শ্লীলতাহানি, ধর্ষণ ইত্যাদি হলো, হ্যাঁ, তখন তার ব্যাপারে আপনারা কি করছেন? কিছুই তো করে না। তো সেখানে সঙ্গে সঙ্গে ওই দলের লোকেরা বলে অমুক জায়গায় হয়েছে, ভারতবর্ষের অমুক জায়গায় হয়েছে, পৃথিবীর অমুক জায়গায় হয়েছে, গ্যালাক্সির অমুক জায়গায় হয়েছে। এগুলোকে কি বলে? সাধারণ মানুষ তো বুঝতেই পারে যে কারা নারী সুরক্ষার পক্ষে মূর্তিমান মানে বাধা, এবং কারা পশ্চিমবঙ্গের দুর্নীতির মক্ষী রানীর সাম্রাজ্য চালাচ্ছে, সাম্রাজ্য বিস্তার করছে। তার জন্য মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, তাতেই কিন্তু ভোটটা এত বেড়েছে। যে সম্প্রদায়ের কথা বলা হচ্ছে তারা তো আগেও ভোট দিয়েছে, তাদের থেকে পরিযায়ী লোকেরা এখানে এসে ভোট দিয়ে গেছে।
এবারেও এসেছেন, সংখ্যাটা অনেক বেশি এবং ভোটদানের মাত্রাটা অনেক বেশি, মানে যারা ভোট দিতেন না তারাও কিন্তু ভোট দিচ্ছে। এবং অনেকে অনেক রকম স্ট্যাটিস্টিক্স বলেন, কোনো এক অধ্যাপক, আমি ব্যক্তিগত আক্রমণ করতে পারি না, তার বিদ্যা বুদ্ধির দৌড় আমি জানি, সেসব আমার অভিজ্ঞতা শিক্ষা জগতের এখন আর বলে কি হবে। তো দেখাচ্ছিলেন যে না না এই পার্সেন্টেজটা বেড়েছে অন্য কোনো কারণে না, ওই এসআইআর এর পরে নাম বাদ গেছে ইত্যাদি। আরে স্ট্যাটিস্টিক্স এর গোড়ার কথা। অনেকে এমন সেফোলজিস্টও এরকম আছে দেখেছি, যে দিল্লি ইলেকশনের আগে বলছে যে যে দলটা ক্ষমতায় এলো অ্যাবসলিউট মেজরিটি নিয়ে, সেই দলটার সঙ্গে নাকি কোনো কন্টেস্টই হবে না, কন্টেস্ট হবে অন্যদের সঙ্গে, ওই দলটা ভ্যানিশ হয়ে যাবে। সেই সেফোলজিস্টও এখন মঞ্চ আলো করে বসে থাকেন, বুঝি যে বিভিন্ন চ্যানেলগুলোর অন্য কোনো কম্পালশন আছে এদের দ্বারা যে ফলস ন্যারেটিভ বা পলিটিক্যাল এজেন্ডাকে প্রচার করা, সেগুলো ভিন্ন প্রশ্ন। কিন্তু ঘটনা হচ্ছে যে এখন বাড়ির মানুষরা যারা হয়তো আগে ভোট দিতেন না, তারাও সদল বলে বেরিয়ে এসে ভোট দিচ্ছে। কিছু কিছু জায়গায় দেখলাম 95% এর ওপরে প্রথম চরণে ভোট পড়েছে। এরকম তো বোঝাই যাচ্ছে গণতন্ত্রের এটা একটা মানে সবচেয়ে বড় উৎসব, এবং সেই উৎসবকে বাঙালি কিভাবে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, আর তাতেই কিন্তু দুর্নীতিগ্রস্ত শাসকের ঘুম ভেঙে গেছে। তারা এখন পলায়নের পথ খুঁজছে, শেষ মুহূর্তে তারা অনেক ঝামেলা টামেলা করার চেষ্টা করছে, এমনকি বাইরের থেকে যারা মানে ভোট পরিচালনার জন্য প্রতি বছরই আসেন, এবারেও এসেছেন, তাদেরকে তো ম্যানেজ করা যাচ্ছে না এবারে। কোনো একজন মানুষকে তার যে মানে আমি বলছি একজন আইপিএস কে তার ডিউটির সম্পর্কে প্রেশার ক্রিয়েট করার জন্য বলা হচ্ছে যে তাকে এখান থেকে এনে আনা হয়েছে, তিনি বহিরাগত। আরে তিনি যদি বহিরাগত হন, আমি সরাসরি মাননীয়াকে প্রশ্ন করতে চাই, আপনার মতো ধপ্পাবাজ মিথ্যেবাদী দুনিয়াতে আর আছে? আপনি যাকে মানে তার কর্মজীবনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে সারদার লাল ডায়েরি হাফিজ করা, যার বিরুদ্ধে যখন ইনভেস্টিগেটিং এজেন্সি মানে যার বাড়িতে ইনভেস্টিগেশন করতে এলো, আপনি তখন মুখ্যমন্ত্রী হিসেবে সব কাজ ছেড়ে দিয়ে রাস্তায় বসে পড়লেন, পাশে আপনার পুলিশ কমিশনারকে বসিয়ে আন্দোলনে নামলেন। তো তারপর সেই লোকটি আপনার অনেক পদসেবা করার পরে আপনি যে আইপ্যাকের ওই এর সময়ে যা করেছিলেন সেটা তো এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন বলে আর বিশেষ কমেন্ট করছি না, সবাই জানেন। সেই লোকটি রিটায়ার করার পরে তাকে আপনার দলের থেকে আপনি রাজ্যসভায় পাঠালেন। তিনি কি বহিরাগত নন? আরো অনেক বহিরাগত আছে পশ্চিমবঙ্গের বাঙালিদের আপনি একদম অপছন্দ করেন এবং বিশ্বাস করেন না, এবং এই অবিশ্বাসের প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে থেকে আপনি যাদেরই বিভিন্ন জায়গায় লোকসভা রাজ্যসভায় পাঠান, তাদের বড় লিস্ট হচ্ছে বহিরাগত লোকেদের, পশ্চিমবঙ্গের বাইরের লোকেদের। শুধু তাই নয়, আপনি বিভিন্ন দপ্তরে যে সচিব পদে বসান, সেটাও খুব রেয়ার কেসেই বাঙালিদের হয়, সব অবাঙালিদের, কারণ ওদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন ভয় দেখিয়ে। এই ভয়ের রাজত্ব কিন্তু গণতান্ত্রিক দেশে চলে না, এবং নির্বাচন কমিশন এখন এই ভয়ের পরিবেশটা, আপনি যেটা করেন ভয়ের পরিবেশ এবং পরবর্তীকালে হিংসা ছড়িয়ে যেটা করেন, সেইটা এবারে করতে পারবেন না। অলরেডি ওরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হতে শুরু করেছে, ওদের সব লোকজন যারা ভোট করায়। একটা বড় কথা আমি শেষ বলে দিচ্ছি, যে পশ্চিমবঙ্গে এতদিন অব্দি আমরা দেখেছি ভোট করানো হতো, কিন্তু এবছর প্রথম চরণে দেখা গেছে ভোট হয়েছে এবং কোনো মারকোল খালি হয়নি, কোনো মহিলার সিঁদুর মুছে যায়নি। আশা করি দ্বিতীয় দফাতেও তাই হবে এবং ভোট হবে। দেখো একটা জিনিস কি জানো তো, যারা ডাকাত হয়, গুন্ডা হয়, তারা অস্ত্রশস্ত্র নিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ে, আর যেসব রাজনীতিবিদ তাদের পেছনে খোঁটা দিয়ে তাদেরকে ওপরে তোলেন, সেই রাজনীতিবিদদের লাফানো কিন্তু অনেক বেশি থাকে, আস্ফালন অনেক বেশি থাকে, কিন্তু আসল কর্মক্ষেত্রে সেই রাজনীতিকরা কিন্তু ঠিক সময় মতো সরে যান। উনি কারোর পেছনে প্রথম চরণেও দাঁড়াননি ওনার দলের, দ্বিতীয় চরণেও দাঁড়াবেন না। এবং আমি তোমাকে বলছি যে ভোটের যখন কাউন্টিং হবে, তখন দেখো যার নাম তুমি করলে তিনি বংশ পরম্পরায় নেতা, তো তিনি কোথায় থাকেন, ভারতবর্ষে থাকেন কি?
এই প্রশ্নটা আমার রইল। হ্যাঁ, তিনি সবসময় দলের কর্মী বলতে যাদের বোঝেন, শাহজাহান, জাহাঙ্গীর খান, এই জাহাঙ্গীর খানের এগেইনস্টে পুলিশের কাছে কমপ্লেন ছিল যে উনি ভোটারদের ভয় দেখাচ্ছেন। আসলে ভয় দেখাচ্ছেন সেটা আরো এক্সপোজড হয়ে গেল। তুমি যার নাম করে বললে সেই নেতাই নিশ্চয়ই জাহাঙ্গীর খানকে বলেছে। সুতরাং ওই নেতাও কিন্তু ক্রিমিনাল অফেন্সে জড়িয়ে পড়ল। ফুল রাশেস ওয়্যার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রিট। যিনি বলেছেন তার যোগ্যতা হচ্ছে কোন রকমের স্কুল লেভেলটা ক্রস করা, পরে বাদবাকি যেসব ডিগ্রি লেখে সেগুলো তো সবই যাও। পিএস কি সেটাই বোঝেন না, কি কথা বলতে হবে সেটাই বোঝেন না। উনি এবং ওনার পিসি, তাদের ধারণা ছিল আইএএস আইপিএস দের মানে ওদের চাকর বাকর হিসেবে কাজ করানোর কথা। আচ্ছা, আইপিএস আইএস দের যে সার্ভিস ফাইল সেটা কিন্তু পিসি ভাইপো কোম্পানি মেনটেন করে না, পশ্চিমবঙ্গ সরকারের সেখানে কোনো হাত নেই, সেটা পুরো মেনটেন হয় হোম মিনিস্ট্রিতে, হোম পারে। ওনারা তো ভয়ের পরিবেশকে আটকাতে চাইছেন। এই তুমি যাদের কথা বললে তৃণমূল, তারা তো মানে অন্য রাষ্ট্র থেকে ঘুষপেটিয়াদের নিয়ে এসে এখানে মানুষ খুন করা, ভয় দেখানো, অত্যাচার করা এগুলো করেছেন। আগেও তো প্রমাণ হয়েছিল সেই শাহজাহান মোল্লা, ওনাদের যিনি ওনার পিসির সম্পদ সন্দেশখালী, সেও তো বাংলাদেশের আমদানি। এখন এই জাহাঙ্গীরই বলো, শাহজাহানই বলো, আর আকবরই বলো, এরপরে আকবরকেও পাওয়া যাবে এবং লাস্টে আওরঙ্গজেব, যার পরে সাম্রাজ্য শেষ হয়ে যাবে, সবই আছে। উনি বোধহয় নিজেই আওরঙ্গজেব। তৃণমূলের সাম্রাজ্য শেষ হয়ে যাবে বলছেন? হ্যাঁ, দেখো জাহাঙ্গীর গর্তে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, শাহজাহান জেলে, এখন খোঁজ চলছে আকবর আর আওরঙ্গজেবের। তা খুঁজে পাওয়া গেলেই তো সব মানে মুঘল সাম্রাজ্য শেষ। আমি গণৎকার নই, আমি কোনো দলীয় প্রার্থীর হয়ে প্রচার করি না, শুধু এটুকু বলে যে এবারে যে রেজাল্টই হোক, প্রথম চরণের মতো দ্বিতীয় চরণও যদি শান্তিপূর্ণভাবে শেষ হয় তাহলে গণতন্ত্রের জয় এবং পশ্চিমবঙ্গের জনগণের রাহু মুক্তি নিশ্চিত। দেখো, পরিবর্তন তো কি বলবো, মানে প্রকৃতির ধর্ম, সুতরাং প্রকৃতিতে পরিবর্তন তো স্বাভাবিক, একের পর এক ঋতু পরিবর্তন হয়। সুতরাং পরিবর্তনকে সবসময় স্বাগত করা উচিত।